সকাল করে উঠে মায়ের বকবকানি শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। কোনো দিকে না তাকিয়ে কোনো রকম উঠে ফাইলটা হাতে নিয়ে বের হয়ে গেলাম। কি রে, কিছু তো গিলেছা? তোমার খাবার তুমি গিলো, আমার গিলার আর দরকার নেই। ধুরবাল, রোজ রোজ আর এসব ভালো লাগে না, মেজাজটাই খারাপ করে দেয়। নীল নিজেই বকবক করতে করতে রুম থেকে বের হয়ে যায় চাকরির ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়ে সামনের মোড়টা ঘুরেই চায়ের দোকানে বসে। কি গো বেটা, আজকে এই পোশাকে? মামা, আপনি যেমন চা বেচে সংসার চালাচ্ছেন, বউয়ের হাতে মাইর খাচ্ছেন, বকা খাচ্ছেন, এমনভাবে তো আমাকেও সংসার চালাতে হবে। এজন্য চাকরি খুঁজতে বের হয়েছি। এক মিনিট, এক মিনিট, আমি মায়ের খেয়ে তুমি জানলে কিভাবে? এমন পুরুষ দেখাও যে বউয়ের হাতে বকা মাইর খায় না। আমরা কিছু করতে গেলেই নারী নির্যাতন, কিন্তু আমাদের উপরে যে পুরুষ ধর্ষণ করে দেয়, সেই পুরুষের উপরে ধঙ্গরসের কেউ মূল্যায়ন করে না। ওই যে বলে না, জাহাজে জাহাজে ধঙ্গর্ষ। তা বেটা, ঠিক কথা কইছিস তো। তা লাল চা দিব নাকি দুধ চা? তুমি চিনি বাদে একটা কড়া করে দাও তো, জীবনটাই কড়া করে ফেলি। কড়াবিহীন জীবন ভালো লাগে না। আচ্ছা, দিতেছি। এরপর নীল ওখানে কিছুক্ষণ চা খেয়ে তার ইন্টারভিউ দেওয়ার নির্দিষ্ট স্থানের উদ্দেশ্যে রওনা দেয় একটা রিক্সা নিয়ে। মামা 50 টাকা দাও। আহা গো, আমার গায়ে গোয়ালের বাসুর গো, 20 টাকার ভাড়া 50 টাকা চাই? না না, কোনোদিনই সম্ভব না 50 টাকা। আরে ভাই, আমি এখানে নতুন নারে যে আস্ত বড় বাস ধরাই দিবা। ভাড়া দিলে দিবেন 50 টাকা, 1 টাকাও কম হবে না। আমি তোমার গাড়িতে যাব না। আমি যেখান থেকে উঠছি আমারে ওখানে নামাই দিয়ে আসো, আর না হয় এখানে আনার জন্য 20 টাকা ভাড়া দেওয়া লাগবে। আমাদের গল্পের নায়ক কোন লেভেলের হিটলার বুঝতে পারছেন তো? ও মা, এ কেমন কথা? জি, এটাই সোজা কথা। খুব দ্রুত আমাকে ওই জায়গায় নামিয়ে দিয়ে আসো, না হয় আমার টাকা দাও বলে আমি চিল্লা চিল্লি শুরু করে দিলাম। অবস্থা খারাপ দেখে রিক্সাওয়ালা উপায়ন্ত না পেয়ে নীলকে 20 টাকা দিয়ে ওখান থেকে চলে যায়। দেখ শালা, এখন কেমন লাগে? 20 টাকার ভাড়া 50 টাকা চাওয়া, যে যেমন তার সাথে তেমন করতে হয়। আমাদের ভাই নরম মানুষ দেখলেই ডইলা দিতে চায়। আজকে তো শিক্ষা দিয়ে দিলাম, জীবনেও আর কারোর সাথে এমন করবে না। তারপর আমি কোম্পানিতে প্রবেশ করলাম। অফিসটা বেশ বড়, 6 তলা বিশিষ্ট। পরিবেশটা খুব সুন্দর আর গোছালো দেখে আমার খুব পছন্দ হলো। যাক বাবা, এখানে চাকরিটা পাইলেই বাঁচা যাবে। এর আগেও তো 36টা দিয়ে আসলাম ইন্টারভিউ। এত ভালো কোম্পানিতে কি আমার মতো? যাই হোক, বাদ দেই। মনে মনে এসব ভাবতে ভাবতে কোম্পানির ভিতরে প্রবেশ করতেই যেন সে হালকা করে একটা বাস খায়। কেননা তার সামনে বসে আছে তার মতোই প্রায় শতাধিক চাকরি প্রার্থী। এখানে মাত্র নিবে 6 জনকে। সে কি টিকতে পারবে এতগুলো মানুষের মধ্যে? এসব কথাই ভাবতে থাকে। এভাবে দেখতে দেখতে 1.5 ঘন্টা চলে যায়। ডাকবে কখন রে ভাই? এত সময়ে বসায় রাখলো। এরই মাঝে নীলের ডাক পড়ে। নীল নামে কে আছে? জি, আমি আছি। তো এখানে কি করছেন? ভিতরে যান, আপনার ডাক পড়ছে। তারপর আমি ভয় ভয়তে রুমের মধ্যে প্রবেশ করলাম। রুমের মধ্যে ঢুকে আমি যেন 1000 ভোল্টের বৈদ্যুতিক শর্ট খেলাম। আমার সামনে আমার চিরচেনা এক্স বসে আছে। ও আমার দিকে তাকাতেই, কিরে, তুই এখানে কি করিস? ওরে জন্ডিস, তুই আমার পিছনে পিছনে এখানে চলে আসছিস আমার চাকরি খাইতে? মাই ডিয়ার জন্ডিস, আমি এখন ইন্টারভিউ দিতে আসছি। আমার তো এখনো চাকরি হয়নি। যাওরা চিটার রে, তোর মতো হারামিরে কে চাকরি দিবে? দেখছস কত বড় অফিস আমার বাবার কোম্পানি। আরে চিটার রে, তুই না বলতি ক্যাম্পাসে থাকাকালীন তোর বাবা বাদাম বিক্রি করে? তোর মতো লোভী ফকিন্নি না রে আমি বলি আমার বাপের এত এত জিনিস আছে, আর জিনিসের লোভে আমাকে ভালোবাসিস, তা হবে না রে ছোট লোক। সেম টু ইউ। আহারে নির্লজ্জ বেহায়া ছোট লোক মার্কা জন্ডিস, তুই ভাবলি কি করে তোরে এই আটা ময়দা মাখা
বাদরের লেজের মতো সাদা ফকফকা চুল, এইরকম একটা জঘন্য মার্কা মেয়ের সাথে আমি, তাও টাকার জন্য। এরা কখনো সম্ভব? কখনো না। তুই আগের মতো এখনো জাউরা আছিস রে। তুই ভাবলি কি করে তোর মতো ছোট লোক রে? তোর সাথে আমার কথা হবে আই টু আই কন্টাক্ট। আশেপাশে 2টা লোককে বের হতে পারো। ওরা বের হবে কেন? যা বললাম তাই করো, কাজ আছে। আপনি একটু বাইরে যান তো, তারপরে দেখতেছি। যারার কথাই আশেপাশে সবাই বাইরে চলে যায়। কথাটা শুনেই ইন্টারভিউ রুমে সবাই বাইরে চলে যায়। বাইরে গিয়ে বলতে থাকে নিজেদের মধ্যে। শফিক সাহেব, ওই ছেলেটার কত বড় সাহস, ম্যামের সাথে এইভাবে কথা বললো। কথা বলা দেখে বুঝলেন না তার সাথে ম্যাডামের সামথিং সামথিং? কথাটা একেবারে ভুল বলেননি। হ্যাঁ, অবশ্য তা ঠিক। ওইদিকে সবাই বাইরে যেতেই এখন তোকে আর গ্রহণ করার কোনো জায়গা নেই। অযথা উল্টাপাল্টা কথা কবি তো থাপ্পড় খাবি। দোস্ত, গার্লফ্রেন্ড, বউ, এক্স গার্লফ্রেন্ড, যাই বলিস ভাই, তোর হাতে 2টা জড়াই ধরি। আমার এই চাকরিটা দে ভাই, আমার চাকরিটা খুব প্রয়োজন। এত সময় যে মানুষের মধ্যে পটর পটর করছিলি, সেটার কি হবে? বাইরের মানুষের কাছে আমার একটা প্রেস্টিজ আছে না? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড একটা সময়, তারপরে কেমনে কি গার্লফ্রেন্ড এটা ওইটা হলো, তা না হয় বাদই দিলাম। তোর মতো নির্লজ্জ আমার এখানে চাকরি নাই। এমন করিস না রে, শোন, এমন করিস না রে, আমার যৌবনের কসম। আমার চাকরিটা খুবই দরকার ডার্লিং। কি কইলি একটু আগে? আমি তোর কোন জন্মের ডার্লিং লাগি রে? সরি মাই মিস্টেক। দেখতে দেখতে পাসপোর্ট 6 ইঞ্চি এরকম ফর্সা কালারের সুদর্শন ছেলে আর কি পাবি? তুই এরকম বডি বিল্ডার, বডিটা দেখবি তো একটু দেখাই। ভাই, তোর মধ্যে কি কোনো লজ্জা নেই? তোর তো গন্ডারের চামড়া। তোর যতই অপমান করিস, দাঁত কেলিয়ে ভ্যা ভ্যা করে হাসিস। তোর দাঁতের গুষ্টি কিলাই। আমিও সত্যি কষ্ট পাই, মাঝে মাঝে অনেক কষ্ট পাই। কিন্তু তোরে দেখলে তো মনে হয় না তুই কষ্ট পাস। একটা চুমু দিতে দে, তাহলে আমি অনেক কষ্ট পাবো। ওরে, তখন নিউজ হয়ে যাবে। ওরে ব্রেকিং নিউজ, দেশের বিখ্যাত বিজনেসম্যান, ধুরো বিজনেসম্যানের একমাত্র মেয়ে যারা চৌধুরীকে তার অতীতের বন্ধু ওরফে এক্স বয়ফ্রেন্ড চাকরির খোঁজে এসে চুম্মা দিয়ে দিছে। ফাজিল ছেলে, যাবি এখান থেকে। তোর বাড়িতে মা বোন নাই? তোকে কি শিক্ষা দিচ্ছে বেয়াদব? মা বোন বাপ তো শিক্ষা দিয়ে পারে নাই, এখন একটা বউয়ের অপেক্ষায় আছি। এই পশ্চিম দিকে ফিরা করিতেছি, বউ আসলে তার শিক্ষাতে ঠিক শিক্ষিত হয়ে যাব। তুই এখানে ফাজলামো করতে আসিস না, ইন্টারভিউ দিতে আসছিস। যেদিন আমাকে ছেড়ে, সরি, আমি তো তোরে ছেড়ে গেছিলাম, সেদিন থেকে ফাইজলামও ছেড়ে দিছি। তবে একটা চাকরির দরকার, এই দেখ আমার সিভি। যত যাই বলিস, আমাদের এখানে তোর চাকরি নাই। তাহলে কি আমাকে দক্ষিণ দিকে ফিরে চলে যেতে বলতেছো সোনা? খবরদার সোনা নামে বলবি না, একদম তোর মুখ দিয়ে যেন না বের হয়। তাই নাকি? কথাটা বলেই সিভি আমি ওর দিকে ছুঁড়ে মারলাম, তারপর দিলাম এক দৌড়ে সোজা অফিস থেকে বের হয়ে গেলাম। সিভির ওইগুলো ফটোকপি করা আমার, তাই ওইগুলো ওখানে রেখে আসলে আমার আহামরি সমস্যা হবে না। জানি চাকরিটা হবে না, এত জায়গায় ঘুরলাম, একটা চাকরি পাইলাম না। আর আমার চিরচেনা শত্রু আমাকে চাকরি দিবে। ওর সাথে কি অন্যায় করেছি আমি? ও এত নিষেধ করার পরও ওকে ছেড়ে চলে গেছি, তারপরে চাকরি ওর কাছে চাইলেও আমাকে দিবে ও? তা কখনো সম্ভব না। জানি না ওর সাথে আর কখনো দেখা হবে কিনা, তবে যেটুকু সময় দেখা হলো ইচ্ছে করে ফাইজলামও করতেছিলাম। তারপরে নীল ওখান থেকে সোজা তার বন্ধুদের আড্ডায় চলে যায়। এই দেখ দেখ, সবাই আবারও আজকে কোটটাই পরে আসতে। শালারা ফাজলামও করবি না? তা ময়না পাখি, আজকে কত জায়গায় ঘুরলা একটা চাকরির জন্য? আরে একটা অফিসে গেছিলাম, ভাবছিলাম যে এই জায়গায় চাকরি হলে বেশ ভালোই হতো। গিয়ে দেখি যারা বসে আছে, ওইটা নাকি ওর বাপের অফিস। সে এখন এমডি পদে দেখাশোনা করতেছে। শিওর রে, এটা হবে না? ওই মায়ের ক্যাম্পাসে দেখলে তো মনে হতো না এত বড় লোক ফ্যামিলির মেয়ে। সবসময় গরিব ফকিরনিদের মতো চলাফেরা করতো। আসলে কথায় আছে না, যার আছে সে কখনো দাম নেয় না, আর যার নেই সে ফুটানিতে মাটিতে পা ফেলায় না। কথাটা আজকে বাস্তবে রূপ প্রমাণ পেলাম।
আহারে, আমার বন্ধু কোটিপতি হওয়ার জন্য একটু দূর থেকে চলে আসলো। আর যদি ওই মেয়েকে বিয়ে করতে, তাহলে কি চাকরি খোঁজা লাগতো? ও যদি আজকেও আমাকে অফার করে তাও বিয়ে করবা না? আমি বল এই লাইনটা বুঝতে পারলাম না। যেই যারাকে তুই সেকেন্ডে সেকেন্ডে মিস করতে, উঠতে যারা বসতে যারা সব জায়গায় যারা যারা, যে যারার জন্য তুই অন্য কোনো মেয়ের সাথে কখনো কথা বলিস নে, লাস্ট এমন কি ঘটলো যে তুই একেবারে ওকে ছেড়ে দিলি জোর করে? কিছু কিছু সত্য না প্রকাশে সুন্দর বন্ধু। এই চাকরি বালের পিছনে আর কত ঘুরবি বলতে পারিস? ব্যবসাতে আয়, ব্যবসাতে আল্লাহ বরকত দিছে। এই 2 বছর তুই শুধু চাকরি খুঁজে যাচ্ছিস, আর এইদিকে আমাকে দেখ, একটা কফি শপ থেকে 3টা বানিয়ে ফেললাম। মাস গেলে বসে থেকে থেকে এখন টাকা। যে কোনো একটা বিজনেস ধর। কথাটা ঠিক বলছস, কিন্তু কি? বাদ দে না ভাই, পরে দেখা যাবে। হ্যাঁ, ভালো জিনিসগুলো বাদ দে, যেগুলো আমরা গোলামি করব সেই গোলামি এখনো ধরে রাখ। চা অর্ডার দিবি না আমি দিব? চা অর্ডার দেওয়া আছে, চলে আসবে। তারপর তার বন্ধুরা মিলে আড্ডা দিতে থাকে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়, সন্ধ্যাবেলা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে যারা, কেমন আছিস? কতদিন পরে কথা হচ্ছে। আরে কাহিনী তো একটা ঘটে গেছে। কেন, কি এমন কাহিনী ঘটলো? আরে আজকে আমার অফিসে আসছিল চাকরির জন্য। তাই নাকি? তা তোমার প্রাক্তনকে কি চাকরি দিলে? এখনো দিনই সিভি আছে, ভাবতেছি কি করব। এমন ভাব করলো তার চাকরিটা খুব দরকার। এর আগেও নাকি অনেক জায়গায় ইন্টারভিউ দিছে, চাকরি হয় নাই। তবে ভাই আগের মতোই বাদর আছে ভাই, বাদরামি করে এখনো। সে তো ক্যাম্পাস লাইফ থেকেই এমন। তা করবিটা কি ভাবলি এখন? ভাবতেছি দিব না। চাইলেই দিতে পারি, হাজার হলেও আমাদের বন্ধু ছিল। তোর ওই জিনিসটা অন্যদিকে রাখ না। আমি যতটুকু দেখছি যারা, বুঝলি, ও তোর সাথে রিলেশনে থাকা অবস্থায় কখনোই কারোর সাথে ওইভাবে কথা বলেনি। তবে হুট করে ওর কি হলো, এতটা চেঞ্জ কিভাবে? আরে এই কথা তো আমার মাথাতেও ঢুকে না রে। এই ছেলে আমি বলতে পাগল ছিল, সে এতটা চেঞ্জ কিভাবে হলো? হয়তো ভিতরে কিছু আছে, আমরাই জানি না। তা ঠিক, কথায় আছিস। চট্টগ্রাম শ্বশুর বাড়িতে। হ্যাঁ, জামাই নিয়ে সুখে সংসার কর। আমাদের জামাই তো নেই, আর সংসার তো দূরের কথা। বিয়ে করে নে, তাহলেই তো জামাই পেয়ে যাবি। অন্য ছেলের উপরে তো ফিলিংস আসে না। যার উপরে আসে তাকেই না হয় আবার কর। ও আমার সাথে কি করছে মনে নেই তোর? ওরে কখনো মাফ করা যাবে না। কথাটা ঠিক। আচ্ছা এখন রাখি, ঢাকায় আসলে কল দিস। আচ্ছা ঠিক আছে। এদিকে দেখতে দেখতে পেয়ে 8টা ছুঁই ছুঁই। দরজার ওপাশ থেকে কে যেন কলিং বেল বারবার দিচ্ছে। বিরক্ত হয়ে সাজিদা খাতুন দরজাটা খুলে দেয়। ও নবাবজাদা, আসেন, এসে আমাদের উদ্ধার করেন। একটু ভালো করে কথা বলা যায় না? আর কি ভালো করে কথা বলবো? বাবা মায়ে সন্তান জন্ম দেয়, পড়ালেখা শিখায়, লেখাপড়া শেষে যেন চাকরি বাকরি করে মা বাবাদেরকে একটু দেখাশোনা করে, তাদের মাথার উপরে সংসারের বোঝাটা যেন হালকা হয়। কিন্তু তুই কি করিস? পড়ালেখা শেষ করে চোচো করে ফিল্ডিং করিস। আরে চাকরি না হলে আমি কি করব? আমি তো চাকরির জন্য চেষ্টা করতেছি, তাই না? এই দেখো, আজকেও আমি ইন্টারভিউ দিতে গেছিলাম। আহারে, আমি কত অশিক্ষিত বোকারে, তুই ইন্টারভিউ দিতে গেছিলি, তোর ফাইল কই? আর ইন্টারভিউ শেষ করে মানুষ এত রাতে বাসায় আছে? যা বলবি আমি তাই বিশ্বাস করব? এত হইচই কিসের সাজিদা? এসব কেমন ব্যবহার তোমার? সন্তানের সাথে কিভাবে কথা বলতে হয় তোমার শিক্ষা আর নেই। ছেলেটা ইন্টারভিউ দিতে গিয়েছিল, ক্লান্ত, সারা শরীর দেখে বোঝা যাচ্ছে। একটা শরবত বানিয়ে দিবে তা না, বরং উল্টা পাল্টা এসব কথাবার্তা বলতেছ। এগুলো কি ঠিক তোমার? এমন ছেলেকে তুমি শরবত বানিয়ে খাওয়াও? কথাটা বলে আমি ওখান থেকে চলে যাই নিচের রুমে। মন খারাপ করিস না বাবা, আমাদের ছেলেদের জীবন এমনই, যুদ্ধক্ষেত্র। যার যার যুদ্ধক্ষেত্র তাকে একাই ফাইট করতে হয়। এমন জীবন একটা সময় আমিও পার করে এসেছি। দেখ, আমি হাল ছাড়িনি। শত কষ্টের মধ্যেও হাল ধরে আজকে কে আছি। তোর উপরে আমার বিশ্বাস আছে, তুই একদিন কিছু না কিছু করতে অবশ্যই পারবি। অনেক ভালো কিছু করবি, দেখে নিস।
তবে সময় লাগবে একটু বেশি, অথবা এখন লাগতেছে। যারা ভালো কিছু করে একদিনে তো সম্ভব না, দিনে দিনে একটু একটু করে ঘুরতে ঘুরতে তা হয়। আশাহত হওয়া যাবে না কখনো, একদিন ঠিক সাকসেসফুলের মাথায় তুই থাকবি। বাবা, আমি জাস্ট ক্লান্ত হয়ে যাচ্ছি। আর কবে যে তোমাকে শান্তিতে বসায় খাওয়াতে পারবো? এই বয়সে তোমার এমন কষ্ট দেখতে আমার খুব কষ্ট হয়। চিন্তা করিস না, তোর বাবা তো আছে, তাই না? ভয় পাবি না। আমার ছেলে কখনো হেরে যাওয়ার ছেলে না। একদিন ঠিক তুই পারবি, সফলতা তোর হাতে ডগায় চলে আসবে। তারপর ওখান থেকে গিয়ে হালকা খাবার খেয়ে নীল তার রুমে গিয়ে বেলকনিতে বসে। তার মনের মধ্যে তার মায়ের কথাগুলো বারবার বাজতে থাকে। ভাবতে থাকে ঠিক হয়তো এমন একটা বয়স, এখনো পরিবারের উপরে চলতে হয়। আজকে তার সমবয়সী বন্ধুগুলো কত ভালো ভালো পর্যায়ে, মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করে। দুর্ভাগ্যমুখী বলো কোনো বন্ধু বাস্তবতায় সাহায্য করতেছে না। হয়তো তাকে একাই লড়তে হবে, আর এই দুনিয়ার যুদ্ধ একাই যে যার মতো। জিতলে জেতাটা হবে তোমাদের, আর হেরে গেলে শুধু হারটা হবে তোমার, কখনোই তোমাদের না। সফলতার ভাগিদার সবাই হতে চায়, কিন্তু ব্যর্থতার ভাগিদার কেউ হতে চায় না। যাই হোক, এভাবে চলে যায় 3টা দিন। প্রতিনিয়ত নীলের সাথে যা ঘটে, এই 2টা দিনে সম্পূর্ণ একই অবস্থা। আশা করি আপনারাও বুঝে গেছেন। কি গো বাতিজা, চাকরি হলো? চাচা, এখন পর্যন্ত না, তবে ভাবতেছি তোমার পাশে একটা চায়ের দোকান দিব। তোমার ব্যবসার লাল বাতি ধরবে। না গো বেটা, এই কাজ করো না, আমার পরিবার না খেয়ে মরবে। তাহলে আমার চুল পাকাওয়ালা চাচা চাকরি পেলে তোমাকে জানাবো না? অবশ্যই জানাবো। তবে কাটা ঘায়ে নুনের ছিটা কেন দাও? দোকান আমি দিবই। তখনই আমার মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা হাতে নিতেই দেখে আননোন নাম্বারে একটা নাম্বার। আমি আর দেরি না করে ফোনটা রিসিভ করলাম। মিস্টার নীল খন্দকার বলেছেন? জি জি, নীল খন্দকার বলছি। আমাদের আইকন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লিমিটেড কোম্পানিতে সম্ভবত 2-3 দিন আগে আপনি একটা ইন্টারভিউ দিয়েছেন। ভাগ্যক্রমে আপনি ওই জায়গায় টিকে গিয়েছেন। আপনি চাইলে আগামী সপ্তাহ থেকে জয়েন করতে পারেন, কিন্তু কালকে এমার্জেন্সি আপনাকে চাকরি করতে হলে কোম্পানিতে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি চাকরিটা করব। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আসবো। ভাবো, আর যাই করো দোকান কিন্তু দিও না। তাহলে 11টা চা হইছে, ওই চায়ের বিল ছেড়ে দাও, তাহলে দোকান দিব না। আচ্ছা ঠিক আছে, তোমার যা পাওনা ছিল সব ছেড়ে দিলাম, তাও তুমি দোকান দিও না। আচ্ছা ঠিক আছে। তারপর কি রে, এত এমার্জেন্সি কল দিলি? কিছু কি হয়েছে? বড় কিছু হয়েছে। কি এমন হয়েছে যে এত এমার্জেন্সি? আরে ওই যে যারার অফিসে কল দিয়েছিলাম না, একটু আগে আমাকে কল করে জানালো ওখানে নাকি আমার চাকরি হয়েছে। আরে এ তো খুশির খবর, কংগ্রেচুলেশন দোস্ত। আরে জিনিসটা বুঝতে পারছিস তোরা? ওর ওখানে চাকরি করা মানে একটু বোঝার চেষ্টা কর। ওই কি এমনি এমনি আমাকে চাকরি দিয়ে দিবে? হতে পারে একটা বিষয় ভুল বোঝাবুঝি হচ্ছে। তার আগে তো আমরা ফ্রেন্ড ছিলাম, তাই না? বন্ধুত্বের খাতিরও দিতে পারে, এত ভয় পাওয়ার দরকার নেই ভাই। আচ্ছা আপাতত জয়েন তো করি, দেখি কি হয়। হ্যাঁ, আমিও এটাই বলছি, ভালো লাগলে করবি, না গেলে বাদ। এত ভয় পাওয়ার দরকার নেই, সব ভালোভাবে হবে। বাবা, তুমি চাকরি পেয়ে গেছো, তোমার তো আর দোকান দেওয়া লাগবে না, তাহলে চায়ের বিলটা দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা চাচা, দিয়ে দিব। আমি তো মজা করছিলাম তোমার সাথে। খারাপ হতে পারি, কিন্তু আমার যৌবনে কলঙ্কের দাগ নেই। শালা তুই একটা জিনিস রে মামা। আদা পটল যাই আছে ওইসব বাদে সবকিছুই ধরতে পারিস। তারপর তারা ওখানে খানিকক্ষণ আড্ডা দেয়। আড্ডা দিয়ে যে যার বাসায় চলে যায়। দুপুর 2টা কিংবা এর একটু আশেপাশে হবে। কি রে ভাইয়া, এত সকাল সকাল বাড়িতে ফিরলি যে? কেন আগে আসতে পারি না? যে ভাইয়া আমার সন্ধ্যার আগে বাড়িতেই ফেরে না, সে ভাইয়া আমার এত সকালে বাড়িতে? বোন, তোর ভাইয়ের চাকরি হয়ে গেছে। কি বলিস, সত্যি নাকি? পরশুদিন একটা ইন্টারভিউ দিলাম না, ওখানে চাকরি হয়ে গেছে। একটু আগেই কল দিছে। স্যালারি কত ভাইয়া? এই ব্যাপারে কোনো কথা হয় নাই, কালকে গিয়ে সবকিছু কথা হবে। দাঁড়া, আমি সবাইকে বলে আসি,
এত খুশির খবর। মা, মা, ও মা। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করতেছিস কেন? ভাইয়া তো চাকরি হয়ে গেছে। তাই নাকি? সত্যি? হ্যাঁ মা, পরশুদিন ইন্টারভিউ দিল না, ওই জায়গায় চাকরি হয়ে গেছে। হ্যাঁ বাবা বলো। কই আছো বাবা এখন? সেখানে থাকি বাবা, কাজে। আজকে থেকে তোমার আর কোনো কাজ করা লাগবে না। একই কথা, আমি কাজ না করলে পরিবার চলবে কিভাবে? বাবা আমার চাকরি হয়ে গেছে। কথাটা বলে নীল হাউমা করে কান্না করে ওঠে। এদিকে তার বাবা কান্না করে দেয়। আজকে কান্নার দিন না বাবা, আজকে খুশির দিন। আমি জানতাম একটা সময় আমার ছেলে পারবে। আজকে আমার থেকে খুশি আর কেউ নেই এই পৃথিবীতে। সবাইকে মিষ্টি খাওয়াতে হবে, তো দাঁড়া আমি এক্ষুনি মিষ্টি আনছি। আচ্ছা আস্তে আস্তে আসো, তাড়াহুড়ো করে না, দেখে শুনে আসবে, গাড়ি ঘোড়া। আচ্ছা বাবা তুই চিন্তা করিস না। নীল, কই তুই? নীল বাবা আমার। হ্যাঁ মা বলো। শুনলাম তুই নাকি চাকরি পেয়েছিস। তা মাকে কি একবার বলতে ইচ্ছে করে না? এখনই বলতে যেতাম না। নীলের মা নীলের কপালে একটা চুমু এঁকে দেয়। এই না হয় আমার ছেলে। আমি জানতাম আমার ছেলে একবার না হলেও 10 বারের বার পারবে। তোকে নিয়ে গর্ব করি বাবা। আমার ছেলে, তুই আমার ছেলে। সারাদিন রোদ থেকে আসছিস, দাঁড়া এক গ্লাস শরবত নিয়ে আসি। নীলের মা রান্নাঘরে শরবত বানাতে চলে যায়। সোনিয়াও তার পিছনে পিছনে যায়। নীল বেলকুনিতে এসে বেলকুনির রড ধরে সূর্যের দিকে তাকায়। সূর্যের আলো তার গায়ে কেমন যেন ঝলসে দিচ্ছে। হাতে পায়ের পশম খাড়া হয়ে যাচ্ছে। আরান মনে মনে ভাবতে থাকে, পৃথিবী কতই অদ্ভুত। 2 দিনের ব্যবধানে একই সম্পর্ক, আকাশ পাতাল পার্থক্য। সবাই সাফল্য ছেলে খোঁজে, কিন্তু ওই ছেলেকে সাফল্য করা পর্যন্ত তার পাশে থাকে না। আমার নিজের মা আজকের এই ব্যবহারটা যদি আগের দিনগুলোতে পারতাম, তাহলে আমাকে অঝরে এতটা কাঁদতে হতো না। আসলেই পৃথিবীর নির্মাণ খেলা, যেখানে সাফল্য ছেলে ছাড়া পরিবারও গ্রহণ করে না। বিয়ে করতে গেলেও সফলতা, পরিবারের কাছে সফলতা, সমাজের কাছেও সফলতা। শুধু একটা মাত্র জায়গায় সফলতা লাগে না। তবু তিনি চোখ দিয়ে দেখতে দিচ্ছেন, মুখ দিয়ে খাইতে দিচ্ছেন, নাক দিয়ে নিঃশ্বাস নিতে দিতেছে, কান দিয়ে শুনতে দিতেছে, সবকিছু বোঝার মতো মস্তি করতেছে। সারা শরীরে অঙ্গের রক্ত চলাচল করতেছে, হার্টবিট নড়তেছে সেকেন্ডে সেকেন্ডে। যে ফুসফুস 1 মিনিট বন্ধ হলে মানুষ বাঁচতে পারে না, তার রহমতে দিনের পর দিন একটানা নড়ে যাচ্ছে। 2টা হাত দিয়েছে, 2টা পা দিয়েছি, তবুও আমরা তাকে স্মরণ করি না, তার অস্তিত্বকে অস্বীকার করি। তাকে দিন শেষে একবার নামাজে বসে ভালোবাসি বলতে পারি না। আমরা কতটা অধম জাতি। হে করুণাময় আল্লাহ, আমাদের এই অধমতা থেকে তোমার প্রতি সফলতা দান করো, আমাদেরকে মাফ করো। ওই দিন বেশ সকাল সকাল আমি উঠে পড়ি, কেননা আজকে প্রথম দিন দেরি হলে চাকরির 12টা বেজে যাবে। কি রে ভাইয়া, এত তাড়াতাড়ি আজকে? বুঝতে তো পারছিস, প্রথম দিন দেরি করলে যদি আবার সমস্যা হয়। যে ভাইয়া কখনো 11টা-12টার আগে ঘুম থেকেই উঠতো না, সেই ভাইয়া সকাল 7টায় উঠে পড়েছে। প্রয়োজনের খাতিরে অনেক কিছু জীবনে পরিবর্তন করতে হয়। বুঝতে পারলাম। চল ফ্রেশ হয়ে টেবিলে আয়, খাবার রেডি। এত সকাল সকাল আমার জন্য কে করলো? কেন আম্মু? জি আম্মু। সকাল সকাল তো দূরের কথা, 11টা-12টার দিকে খাবার দিতে চাইতো না সে, এখন এত তাড়াতাড়ি? অতীতের কথা ভুলে যেত ভাইয়া, যা হয়েছে তো হয়েছে। এখন আবার নতুন করে মন খারাপ করিস না। আম্মু একটু বেশি খারাপ ব্যবহার করতে তোর সাথে, ওসবের জন্য আম্মুকে মাফ করে দে। দূর পাগল, এই জন্য কি কেউ বলে? আমি কিচ্ছু মনে করিনি, হাজার হলেও তো আমার মা, তাই না? আমায় না, বল আমাদের। আচ্ছা বাবা, তোর কথাই ঠিক হলো। তারপর আমি সোনিয়ার সাথে গল্প করতে করতে খাবার টেবিলে বসে খাবার খেতে বসলাম। তখন কোথা থেকে দেখলাম আব্বু আম্মু আসলো। এসে আমার প্লেটে এইটা ওইটা বেড়ে দিতে লাগলো। আমি কোনো কথা না বলে চুপচাপ খেতে থাকলাম।
আসলেই ভালোবাসা পেতে হলে আমাদের ছেলেদের টাকার কোনো বিকল্প নেই। টাকা আমাদের লাগবেই। ও আমার পরিচয়, এখনো তো তা হলো না। ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আমি আমার ছোট্ট একটা বোন, মা, এই নিয়ে সংসার। আমাদের জীবন। ছোট্ট বোনটা এখন ক্লাস 8-এ পড়ে, আর আমি গ্র্যাজুয়েট শেষ করে 2টা বছর চাকরির দুয়ারে দুয়ারে ঘুরতেছিলাম। পরিশেষে কোনো রকম একটা চাকরির ব্যবস্থা করতে পারি। কিভাবে পারি আপনারা তো বুঝতেই পারছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে খাবার শেষ করে অফিসের উদ্দেশ্যে একটি গাড়ি নিয়ে রওনা দিলাম। ও বলা বাহুল্য, আমার নিজস্ব গাড়ি না থাকে সবসময় ভাড়ার গাড়িটাই যাতায়াত করি। কিছু সময়ের মধ্যে আমি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেলাম। সাদা কালারের শার্ট, কালো টাই এবং কালো কোট এবং কালো কালারের প্যান্ট, কালো কালারের শুজ। মাথাটা খুব সুন্দরভাবে আঁচড়ানো, হাতে কালো কালারের একটা ঘড়ি। সব মিলিয়ে নীলকে একেবারে অসাধারণ লাগছিল বলা বাহুল্য। তারপর নীল খানিকটা নার্ভাস ফিল করতে লাগলো। নার্ভাস অবস্থা আস্তে আস্তে গুটি গুটি পায়ে অফিসের মধ্যে প্রবেশ করলো। কে আপনি? আমার এখানে কালকে চাকরি হয়েছে। আজকে আমার জয়েনিং ডেট। ম্যানেজারের রুমটা কোন দিকে? ও আচ্ছা, সালাম স্যার, আমি এখানকার পিয়ন। যে কোনো সমস্যায় আমাকে পাশে পাবেন, আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। ও আচ্ছা, ঠিক আছে। তারপরে নীল নির্দিষ্ট কক্ষের দিকে রওনা দিল। খানিকক্ষণ পর সে পৌঁছেও গেল। ভিতরে আসবো স্যার? ইয়েস, কামিং। আমি নীল বলছিলাম যে কালকে আমাকে চাকরিটা দেওয়া হয়েছে। আজকে আমার জয়েনিং ডে। ও আচ্ছা, তুমি সেই নীল। ম্যাম তোমার কথা বলেছে আমায়। তোমার কেবিনটা ম্যামের কেবিনের ঠিক পাশে পড়েছে। পাশে যা আউটডোর আছে না, ওর সাথে যে ডেস্ক, ওখানে তোমার। কিন্তু স্যার, যেই দিন আসার সময় ইন্টারভিউ আমি দিয়েছিলাম ওই দিন তো এখানে কোনো ডেস্ক ছিল না। কোথায় কখন কি থাকবে আর থাকবে না সেটা তোমার দেখার বিষয় না। ইয়েস স্যার। তোমার কাজ ম্যাডাম বুঝিয়ে দেবে। আচ্ছা। নীল বিড়বিড় করে বলতে বলতে তার ডেস্কের দিকে যেতে থাকে। শালা খাটাস কোথাকাররা, সবগুলোই শালা 2 নাম্বার। বুদ্ধি করে পেটিটার সামনে আমার ডেস্কটা দিছে যাতে আমাকে জ্বালাতে পারে। আমি কি এসব বুদ্ধি বুঝি না? সবই বুঝি, সবই বুঝি। তবে তুমি নীলকে চিনো না মনা, একেবারে জায়গা মতো সিল মেরে দিব। আহা হা হা হা। কি ব্যাপার, একা একা মিট মিট করে হাসতে হাসতে কোথায় যাওয়া হচ্ছে? আর কে বা তুমি? তোমাকে কি জিন ভূতে আসর করছে নাকি? হুট করে অপরিচিত মেয়ের কণ্ঠে কথাটা শুনে হকচকিয়ে ওঠে নীল। এই যে মিস্টার, কথা বলেন না কেন? কি কথা বলবো? আলু, বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি এইগুলোকে বলে নাকি কেউ? কেন, বাজার করতে গেলে বলে না বুঝি? বলে। তারপর এখানে কি কি মানে? তুমি কি নতুন জয়েনিং করছো নাকি? জি হ্যাঁ, আজ থেকে জয়েনিং করলাম। তবে এখন পর্যন্ত জানতে পারলাম না আমার স্যালারি কত। এটা আবার কেমন জব? পাগল তুমি না আমি? তুমি চাকরি করার আগে ভালো করে খোঁজ খবর নিবে না যে তোমার স্যালারি কত? কথাটা তুমি দারুণ বলছো। আমার তো খোঁজ খবর নেওয়ার দরকার ছিল। দাঁড়াও আমি দেখতেছি। কথাটা বলে তার সাথে কথা না বলে আমি তাড়াহুড়ো করে নিজের ডেস্কের দিকে চলে গেলাম। ছেলেটা চলে যাওয়ার পরে আমি পেছন ফিরে তাকাতে ডান দিকে হক চেঁচিয়ে উঠলাম। তখনই পরপুরুষের সাথে কথা বলতে খুব দারুণ লাগে। আমার কোম্পানিটা কি প্রেমের লীলা খেলা করার জায়গা? ম্যাডাম, তেমন কিছু না, আপনি ভুল বুঝতেছেন। বুঝাবুঝি পরের হিসাব। তোরে যদি আর একবার ওর ধারের কাছে দেখেছি, তোরে আমি আস্ত রাখবো না, মনে রাখিস। আউট। সোজা নিজের ডেস্কে গিয়ে কাজ কর। ইয়েস ম্যাডাম। কি এই তোতলাচ্ছিস? এখান থেকে যাবি সোজা ডেস্কে। তারপরে পরশু দিনের ফাইলগুলো সব কমপ্লিট করবি। 2 ঘন্টার মধ্যে কেবিনে ফাইল চাই আমার। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। গো। এরপর আর কোনো কথা না বলে কাথি তার কাজে চলে যায়, আর যারা গিয়ে তার ডেস্কে বসে। এভাবে চলে যায় কিছুক্ষণ। আপনি নীল না? স্যার, বড় ম্যাডাম আপনাকে ডাকছে। কেন? আমি কি করে বলবো কেন? আচ্ছা, তারপরে পিয়নটা চলে যায়।
না জানি পেতনি আবার কি জন্য ডাকছে। আমাকে যে কি শাস্তি দিবে আল্লাহই জানে। তারপরও এক বুক সাহস নিয়ে তার দরজার সামনে হাজির। ম্যাডাম আসবো? হ্যাঁ কামিং। তারা নীল সাহেব কেমন যাচ্ছে অফিস? এত সময় তো ভালোই ছিলাম, তবে এখন বুকের মধ্যে ধপধপ করতেছে। ধরফর করার কারণ কি জানা যাবে? আমার সামনে একটা পেতনি বসে আছে, আমার ভয় লাগতেছে। না জানি কখন আমার ঘাড় বটকে দিবে। আপনি কি আমাকে মিন করে কিছু বললেন? না, এ কখনোই হতে পারে না। আপনাকে আমি মিন করে বলতেই পারি না। এই যে এখানে 19টা ফাইল আছে, আজকে কমপ্লিট করে যাবেন। ও ভালো কথা, চাকরির জন্য আপনি যে বন্ডটাতে সাইন করেছেন মনে আছে? জি হ্যাঁ। আপনি কি বিষয়টা ভালো করে পড়েছেন? মোটামুটি সবই পড়ছি, তবে আমার স্যালারিটা কত সেটাই তো এখনো পর্যন্ত জানলাম না। বাবার টাকার প্রতি অনেক লোভ আপনার। আজব তো, টাকার জন্যই তো সবাই জব করে। তাই নাকি? জি। আপনি যে সাইন করেছেন তার নিজের পাতাগুলো পড়েছেন ভালো করে? ওখানে কিন্তু লেখা আছে আপনি চাইলেও 3 বছরের আগে এখান থেকে কোথাও যেতে পারবেন না। গেলে আইনগত আমি ব্যবস্থা নিতে পারবো এবং কোম্পানিকে 10 লক্ষ টাকা আপনি দিতে বাধ্য থাকবেন। উল্টাপাল্টা নিয়ম কই থেকে পেলে? তুই পড়ে কথা বলছেন? আমি কি আপনার বউ লাগি? না মানে সম্পর্কের খাতিরে এক্স বউ ধরা যায় কি? হাউ ডিয়ার ইউ! আপনার সাহস হয় কি করে এসব উল্টাপাল্টা কথা যারা চৌধুরীর সামনে বলছেন? নিজ থেকে মনে হয়। স্যালারি 25,000 টাকা বেসিক, কাজ করলে আস্তে আস্তে বাড়বে। একটু কম হয়ে যায় না? আমার কিন্তু একটা কোটা আছে, সেই খাতির একটু বেশি উপায়। এর মানে বুঝলাম না, আপনার কিসের কোটা? এই যে একটা সময়ে আপনি আমার এক্স গার্লফ্রেন্ড ছিলেন, এখন অফিসের বস হয়ে গেলেন। একটা প্রশ্ন আমার মাথায় সারাক্ষণই ঘুরপাক খায়। আপনি এত বড় একজন বিজনেসম্যানের মেয়ে, ক্যাম্পাসে দেখলে মনে হতো আপনি ফকিন্নির নাম্বার 1। ওইভাবে চলাফেরা এর মানে কি ছিল? কেন, বড়লোক সেরির লাগে প্রেম করতে খুব ভালো লাগে? টাকা পয়সার অনেক লোভ বুঝি? মোটেও এমনটা না, আপনার এই তিলটা সেই লাগে। যতই তুমি লাইন মারার চেষ্টা করো, গাড়ি কিন্তু জ্যাম। আজকের মতো এই সব অ্যালাউ করলাম, আর একবার যদি উল্টাপাল্টা এসব কথাবার্তা শুনি তাহলে খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা। না পারবেন অন্য জায়গায় চাকরি করতে, না পারবেন চাকরি করে স্যালারি, না পাবেন চাকরি করে স্যালারি, এবং আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। তুই এত জন্ডিস মার্কা জল্লাদ কেন বলতে পারিস? শালা কোল্ড কফি। এই ছোট লোকের বাচ্চা, কি বুঝলি তুই? কথাটা বলে ঠাস ঠাস করে একটা চড় মেরে দিলাম। নীল যেন আটকে উঠল। তার কল্পনার বাইরে ছিল এমন ঘটনা ঘটবে যে যারা নিজের গায়ে হাত দিবে। সে চুপচাপ আর কোনো কথা না বলে ফাইলগুলো নিয়ে মাথা নিচু করে বের হয়ে নিজের ডেস্কে চলে গেল। দেখ এখন কেমন লাগে। ফাইলগুলো টেবিলের উপরে থপাস করে রাখলো, কিন্তু এখন পড়েছে মহাবিপদে। এমনিতেই তার প্রথম চাকরি, তারপর এতগুলো ফাইল। শালা কি যন্ত্রণা রে! এমনিতেই চাকরি বাজারে যে অবস্থা, চাকরি পাইতে হিমশিম, তার উপরে কাজ পাইলামের মতো কটকটির কাছে। পাক্কা কিরণমালা সিনেমা দেখতো। কিরণমালা সিনেমা না, ওইটা কিরণমালা নাটক। হ্যাঁ হবে হয়তো। আপনি এখানে? এই তো পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। ও আচ্ছা, আসতেন যখন ভালো করছেন। আমাকে একটু হেল্প করতে পারবেন? হ্যাঁ বলুন না, আমার সাধ্যের মধ্যে থাকলে আমি চেষ্টা করব। আসলে আমি প্রথমে ব্যর্থ। এই ফাইলগুলো কিভাবে ঠিক করে একটু যদি দেখিয়ে দিতেন। এটা কোনো ব্যাপার না, তবে একটু সময় বেশি লাগবে। ধৈর্য ধরে করলে দ্রুত হবে। একটু কষ্ট করে আমার সামনে একটা করে দেখিয়ে দিবেন। একটা করতে তো সময় লাগবে, আমি আপনাকে কিছুটা করে দেখাই, আপনি এমনিতেই পারবেন। যদিও এখানে এক্সপিরিয়েন্স কাজের আগের আছে এমন কাউকে ছাড়া দেয় না। আপনাকে এক্সপিরিয়েন্স বাদ নিলে ব্যাপারটা অবাক করা। তুমি তো আর জানো না কেন আমাকে নিয়েছে জ্বালানোর জন্য। কিছু কি বললে? না, কি এমন বলতে যাব? এই দেখো, লাইন ব্রেক এটা এইভাবে দিয়ে এভাবে করতে হবে, তারপর ডিজাইনগুলো এরকম করতে হবে, তারপরে এটা ওপরে দিয়ে দিই, নিচে হালকা ডাউন। ক্যাথি এইভাবে নীলকে শেখাতে থাকে। কিছুক্ষণ বাদে, বুঝতে পারছো তুমি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি।
ম্যাডাম আপনি এখানে? আমার বুঝতে সমস্যা ছিল, তাই বুঝতে পারছি। এটা কি প্রেম করার জায়গা? এক থাপ্পড়ে দাঁত ভেঙে ফেলবো, বেয়াদব মেয়ে কোথাকার। এটা হলো সেকেন্ড ওয়ার্নিং। ফার্দার তৃতীয়বার যদি এমন কিছু দেখেছি, কোম্পানি থেকে আউট করে দিব। ম্যাম আপনি হয়তো ভুল বুঝছেন, আসলে এনার আগের এক্সপিরিয়েন্স নেই, কিভাবে কাজ করতে হবে বুঝতে পারছিল না। আমাকে অনুরোধ করলে একটু দেখানোর জন্য আমি শুধু সাহায্য করছিলাম। ওর কোনো দোষ নেই, আসলে আমি বুঝতে পারছিলাম না এগুলো, তাই ওনার থেকে হেল্প নিলাম। এখানে নেওয়া নেই, এর কোনো সুযোগ নেই। আরে তুমি ভুল বুঝতেছো। হয়েছে এই মেয়ে, তুমি এখন যাও। কি ব্যাপার মিস্টার দেওয়ানা, এখানে এসে লুচ্চামি শুরু করছো? কথার উত্তরে কোনো প্রত্যুত্তর নেই। রাগে গজগজ করতে করতে নীলের হাত টেবিলের উপর ছিল, তার উপরে কলমের উল্টো পেট দিয়ে জোরে একটা আঘাত করে সেখান থেকে চলে যায়। নীলের হাতটা কেমন যেন থেতলে যায়, হাতটা ব্যথা করতে শুরু করে। সে চুপচাপ হাত ধরে বসে আছে। ও মা গো। আমি ওখান থেকে নিজের রুমে এসে বসে প্রশান্তিময় হাসতে থাকি। এ কি মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা, এমন একটা জায়গায় ফেসে গেলাম, না ডানে যাইতে পারতেছি, না বামে যাইতে পারতেছি, না সামনে পিছনে। এরই মাঝে যার ফোনটা বেজে ওঠে। হ্যাঁ মা বলো। বাসায় আসবি কখন? এই তো একটু পরে অফিস থেকে বেরোবো। আব্বুর কি অবস্থা? সে তো ওখানে বসেই আছে, শরীরের অবস্থা আগে থেকে মোটামুটি ভালো। বাবাকে দাও তো। এই নাও, তোমার মেয়ের কথা বলবে। হ্যাঁ মা বল, অফিসের সব ঠিকঠাক আছে? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক ভাবে গুছিয়ে রাখছি। তুমি কবে ভালো হবে বলো তো? অফিসের এই প্যারা, এত সব দেখাশোনা আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। কিছু করার নেই মা, আমি যতদিন সুস্থ না হচ্ছি ততদিন তোকেই দেখতে হবে। এখনকার মানুষের উপর বিশ্বাস নেই, বুঝিসই তো। তা অবশ্য ঠিক। তাহলে ফোনটা রাখো, একটু পরে বের হওয়ার সময় কল দিচ্ছি। এভাবে দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকেল। ম্যাডাম ডাকছেন। দ্রুত ওই নতুন যে জয়েন করেছে না নীল নামে, তার থেকে ফাইলগুলো নিয়ে এসো। 1 মিনিট, তাকেই দিয়ে যেতে বলো। আচ্ছা ম্যাডাম। তারপর আমি ম্যাডামের ওখান থেকে গিয়ে নীল স্যারের কাছে গিয়ে বললাম, স্যার আসবো? হ্যাঁ বলো। ম্যাডাম সমস্ত ফাইল নিয়ে আপনাকে তার ক্যাবিনে যেতে বলল। আচ্ছা ঠিক আছে। নীলের একটা হাত পুরো ব্যথাতে অবস্থা খারাপ। কোনোভাবে ফাইলগুলো ধরে যারা কেবিনে পৌঁছায়। কি ব্যাপার, মাত্র 6টা ফাইল কেন? বাকিগুলো কোথায়? আসলে আমার হাতের অবস্থা ভালো না, তাই দ্রুত কাজ করতে পারিনি। বাকি ফাইলগুলো কালকে দিব। কখনোই সম্ভব না, রাত্রের ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে। কোনো ফাঁকিবাজি আমার অফিসে চলবে না। সবার ছুটি হয়ে গেলেও তুমি থাকবে। কাজ শেষ করে রাত 10টা বাজুক 1টা বাজুক তাতে আমার যায় আসে না। কাজ শেষ করে বাসায় যাবে। যারা করুণভাবে নীল যারাকে ডাকলো। যারা এই সকল ভাবভঙ্গিময় কোনো কাজ হবে না, ফাইলগুলো শেষ করে তারপরে যাবে। আচ্ছা ঠিক আছে। আর কোনো কথা না বলে সে চুপচাপ ফাইল নিয়ে গিয়ে কাজ করতে থাকে। আর এদিকে যারা অফিস থেকে বের হয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ বাদে যারা বাসায় পৌঁছে যায়। অন্যদিকে ফাইলগুলো দেখতে থাকে নীল। তার ফাইলগুলো শেষ করতে করতে রাত 10টা বাজে। এরপর সব ডকুমেন্ট জমা দিয়ে অফিস থেকে বের হয়ে যায়। তার পিঠটা যেন লেগে গেছে, কিছুতে হাঁটতে পারছে না। সে কখনো একটা না এতক্ষণ বসে থাকেনি। কিছুটা হেঁটে বন্ধুদের আড্ডাখানে চলে যায়। অন্যদিকে কিরে, কি অবস্থা তোর? আরে অবস্থা ভালো না। একদিকে আব্বুর অসুস্থতা, তার উপরে অত বড় অফিস সম্পূর্ণ আমাকে দেখাশোনা করা লাগছে। আঙ্কেল ঠিক সুস্থ হয়ে যাবে। এখন তুই ছাড়া তো আর কোনো ছেলেও নেই যে তার উপরে দায়িত্ব দিবে। সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে ওই নীল আমার অফিসে চাকরি করে। কবে জয়েন হলো? আরে আজকে ফার্স্ট। ওকে চাকরি দিলি? আমার মতে ওকে জবটা না দেওয়াই উচিত ছিল। মনে আছে ক্যাম্পাস লাইফে এমন কি নাই যে করে নাই? হাত পা জড়িয়ে ধুলি সবার সামনে, তারপরও বিন্দুমাত্র মায়া দয়া কাজ করেনি তার। ওর চাকরিটা দিয়েছি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। এখন কিভাবে কি করব তাই বল। প্রচুর পরিমাণ কাজ দিয়ে এত পরিমাণ কাজের চাপ দিই, ফলাই সব করে ফেলে। একটু আগে ওয়ার্ড বয় ফোন করে আমাকে বলল
যতগুলো ফাইল দিছি ওর শেষ করতে করতে সারা রাত লাগার কথা, 10টার মধ্যে কমপ্লিট করে দিছে। আরে এইভাবে সাইজ করা যাবে নাকি? ওকে ওকে সাইজ করতে হলে অন্যভাবে মারবি। শোন, এমন এমন করবি। তোর মাথায় এত বুদ্ধি কিভাবে আসে? দেখতে হবে না বন্ধু টাকার? হাজার হলেও ও একটা সময় না একটা সময় তোকে ভালোবাসতো। ওর সামনে যখন এগুলো ঘটবে অবশ্যই কষ্ট পাবে। দারুণ আইডিয়া দিছিস। কি রে ভাইয়া, তোর শরীর চোখ মুখের এই অবস্থা কেন? দিন দিন কেমন হয়ে যাচ্ছিস? আগে তো এমন ছিলি না। ও তেমন কিছু না রে বোন, কাজের প্রেশার তো, তাই আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তোর চুলের অবস্থা দেখেছিস কি পরিমাণ চুল পড়ছে? সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। সত্যি করে বলবি ভাইয়া, তোর কি হয়েছে? কাজের চাপে কখনো কারো চুল পড়ে না, চোখের নিচে কালো দাগ না হয় মানলাম ঘুমের জন্য, কিন্তু ওরে আমার পিচ্চি বোন, তোর ভাইয়ের কিচ্ছু হয়নি। নতুন চাকরি তো আগে কখনো তেমন করা হয়নি, তাই একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি। দিন দিন অভ্যাস হয়ে যাবে। আচ্ছা থাক, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। আমিও স্কুলে যাব, যাওয়ার সময় আমাকে নামিয়ে দিয়ে যা। আচ্ছা চলো, যাওয়ার সময় তোকে নামিয়ে দিয়ে যাচ্ছি। আচ্ছা। তারপর নীল সিদ্ধার্থকে তার স্কুলে নামিয়ে দিয়ে সে তার অফিসে চলে যায়। অফিসে ঢুকতে গেটে ক্যাথির সাথে দেখা। কারোর জন্য কি ওয়েট করছিলে? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে আমি যাই। ওয়েট করা মানুষ তো চলে আসছে। এই যে আপনি। ও মা, এ কি কথা? কিন্তু কেন? ম্যাডাম তো আপনার সাথে আমাকে দেখলে তেরে বেগুনে জ্বলে ওঠে। আসলে আগামী সপ্তাহে আমার ভাইয়ের বিয়ে। এই নেন কার্ড, আশা করব অবশ্যই আপনি আসবেন। হ্যাঁ অবশ্যই যাব, কেন যাব না? তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। ওকে চলুন। এক মিনিট আপনি আগে যান, আমি পরে আসতেছি। একসাথে ঢুকলে সমস্যা হবে। আরে ভয় পাওয়ার দরকার নেই, যারা ম্যাডাম এখনো আসে নাই, আসতে এখনো তো দেরি আছে আপু। আপু? হ্যাঁ, কেন? না মানে আপনি তো আমার বোনই লাগেন, দেখতে আমার বোনের মতো একদম, মাশাআল্লাহ। আচ্ছা ভেতরে যাওয়া যাক। তারপর তারা দুজনে ভেতরে চলে যায়। এরপর এভাবে ঘন্টা দুয়েক চলে যায়। যে যার কেবিনে বসে কাজ করতে লেগে গেছে। প্রতিটা মানুষের জন্য আলাদা নির্দিষ্ট ডেস্ক বসানো, যে যার ডেস্কে বসে কাজ করতেছে। এভাবে আরো 2 ঘন্টা চলে যায়। ম্যাডাম আপনাকে ডাকছে। কখন আসছে উনি? এই ঘন্টাখানেক আগে। আচ্ছা আপনি যান, আমি আসতেছি একটু পর। তারপর আমি আর দেরি না করে যারা কেবিনের সামনে গিয়ে দরজায় যেই নক দিব, ওপাশ থেকে জোরে জোরে কণ্ঠ ভেসে আসতে লাগলো। বেবি, কালকে রাতটা সেই ছিল, তুমি 3 বার ফেললে। এখন যদি বাচ্চা এসে যায়? উফ, দারুণ ছিল। আবার কবে হবে আমাদের? তোমাকে যে কেন আগে থেকে পাইনি, তাহলে আমি প্রতিদিন সুখ নিতে পারতাম। কেন যে ওই আবালের প্রেমে পড়েছিলাম? কেন আগে আসলি না রে তুই? কেন আগে আসলে না তুমি? তোমাকে আজ আর আমি অসহায়। এখন না তোমার ওইটা দেখতে ইচ্ছে করছে, একটা পিক তুলে দাও। আমাদের বিয়ে হোক আর না হোক, দুজন দুজনের মতো মজা করে যাই। কতগুলো শুনে নীলের মাথায় যেন আগুন ধরে যায়। সে জোরে দরজা এক ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে, তারপর তার সামনে থাকা চেয়ারটা উপরে তুলে ছুঁড়ে মারে। কাছের জানালে লেগে চুরমার করে কাজগুলো ভেঙে যায় আর বলতে থাকে, বেয়াদবের বাচ্চা, তোরে আমি পবিত্র ভাবতাম। তুই ছেলে, আমার পবিত্র ভালোবাসা। কখনো তোর হাতটা ধরে আমি অপবিত্র করিনি। সেই তুই কিভাবে পাইলি একটা ছেলের সাথে এইভাবে ফষ্টি করতে? আমার ভালোবাসার এই প্রতিদান কি করে পারলি তুই এমন জঘন্য কাজ করতে? এটা তোর বাপের জায়গা না। এবার আর নিজেকে সামলাতে পারলাম না, ঠাস ঠাস করে ওর গালে 4টা চড় মেরে দিলাম। আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে ওকে চড় মারলাম। ফলাফল স্বরূপ ও গাল কেটে রক্ত পড়তে থাকে, ঠোঁট দিয়ে ছুঁয়ে ছুঁয়ে। ও মাগো, ছোট লোকের বাচ্চা, কত বড় সাহস! আমাকে মারলি তুই? এই, তোর সাথে আমার কি আছে? আমার যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করব, তোর কি? আমি একটা কেন 100 ব্যাটার সাথে শুয়ে থাকবো, তাতে তোর কি যায় আসে? তুই বাধা দেওয়ার কে? মনে নেই তোর? আর আমার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগে। আমি করতে গিয়েছিলাম না তুই করেছিস? কতবার তোকে নিষেধ করেছিলাম, তুই শুনেছিলি আমার কথা? না, তুই তো শুনিসনি। আজ কেন তোর কথা আমি শুনবো? আমার যা ইচ্ছা আমি তাই করব।
কথাগুলো শুনে পাশে থাকা কাছের আরেকটা জানালায় নীল একটা ঘুষি মারে। এবার তার ঘুষির ফলে জানালা ভেঙে যায় আর তার হাত কেটে টপ টপ করে রক্ত পড়তে থাকে। সে আর কোনো প্রত্যুত্তর করে না, চুপচাপ নিজের ড্রেসকে চলে যায় এবং টেবিলের সাথে মাথা নিচু করে চেয়ারে বসে কান্না করতে থাকে। এভাবে কিছুক্ষণ চলে যায়। মিস্টার নীল আছেন? আপনি তো ডিজাইনে ভালো। আমার এই ডিজাইনটা কি কালার করা যায় বলেন তো? তখন আমি মাথা তুলে ক্যাথির দিকে তাকালাম। এ কি, আপনার চোখে পানি কেন? ওমা, হাতে কি অবস্থা? এভাবে রক্ত বের হলে একটু সময় রক্তের শূন্যতায় মারা যাবেন আপনি। আমি আমার ওড়না থেকে একটা সাইড কিছুটা অংশ নিলাম, তারপরে তার হাতটা জোর করে বেঁধে দিলাম। আপনাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। সে তখন কোনো উত্তর না দিয়ে আমাকে পাশ কাটিয়ে উঠে ওখান থেকে চলে গেল। আমি অপলক দৃষ্টিতে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমি ওখান থেকে উঠে যে বাইরে আসতে যাব, আমার সামনে ম্যাম পড়ে। নীল কোথায়? জানি না ম্যাম, কিছু কি হয়েছে? দেখলাম নীল কান্না করতেছিল। আমি শুনেছি ছেলেরা কখনো কান্না করে না, কিন্তু যখন কষ্টের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় তারা নিজেকে ধরে রাখতে পারে না, না চাইতেও কান্না করে দেয়। তবে আজকে নীলের কান্না দেখে আমি সত্যি হতবাক। আজ ওর হাত দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছিল। তাড়াহুড়ো করে আমি আমার ওড়নার একটা সাইড কিছু কাপড় ছিঁড়ে বেঁধে দিয়েছি। ওনাকে হাসপাতালে যাওয়ার কথা বলে উনি উঠে কোথায় যেন চলে গেল। ম্যাম, আপনার ঠোঁট দিয়ে তো অনবরত রক্ত পড়তেছে। ও আচ্ছা, কথাটা বলে আমি পাশ কাটিয়ে বের হয়ে গাড়িটা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম আমার ঠোঁটের রক্ত বন্ধ করার জন্য। চেপে ধরে রাখা বন্ধ হচ্ছে না, মনে হয় গভীর ক্ষত হয়ে গেছে। হাসপাতাল থেকে আমি হালকা ট্রিটমেন্ট নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ বাদেই বাসায় পৌঁছে গেলাম। কিরে, তোর হাতের এই অবস্থা কেন? ও তেমন কিছু না। আরে শালা, দেখতেছি হাত দিয়ে রক্ত পড়তেছে। বাদ দিব পরে, আগে ওয়াইন দে। সবসময় কি এসব নিয়ে বসে থাকি বল? দোকান থেকে আনতে হবে। এর আগে চল, তোকে নিয়ে হাসপাতালে যেতে হবে। তোর হাতের অবস্থা ভালো না। আরে যাওয়া লাগবে না। আবার কথা বলিস? কতখানি কেটে গেছে দেখছিস? আমি জানি জাকারিয়ার কথার সাথে আমি পারবো না, তাই আর কোনো প্রত্যুত্তর না দিয়ে তার সাথে হাসপাতালে গেলাম। হাসপাতাল থেকে হাতে 2টা সেলাই দিয়ে ব্যান্ডেজ করে দিল। সেলাই করতে যত না ব্যথা করছে তার থেকে বেশি তীব্র যন্ত্রণা যেন আমার বুকের মধ্যে চলতেছে। ভালোবাসার পরিণাম কি এমনই ব্যথা? তারপর জাকারিয়া তার সাথে করে নিয়ে আমাকে বাসায় পৌঁছে দেয়। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর শোন, ওষুধগুলো ঠিক মতো খাইস। না থাক, তোকে বললে কাজ হবে না। আন্টি বা তোর বোনকে বলেই যায়। কলিং বেল বাজা। আর আমি খেয়ে নিব, সমস্যা নেই। বুঝলাম না তো, তোকে এমন দেখাচ্ছে কেন? কোনো কারণে কি তুই খুব টেনশনে আছিস? তোর মুখের ফেসটাই কেমন বদলে গেছে। তোকে বাজাতে হবে না, আমি বাজাচ্ছি। তারপরে আমি কলিং বেল বাজালাম। কলিং বেল দিতে কিছুক্ষণ পর দরজাটা খুলে যায়। কিরে ভাই, তোর কি অবস্থা? এমন অবস্থা কিভাবে হলো? হাতে ব্যান্ডেজ কেন? ও তেমন কিছু না, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। তাই বলে এতখানি ব্যান্ডেজ? চিন্তা করিও না আপু, ঠিক হয়ে যাবে। আর এই যে ওষুধের প্রেসক্রিপশন, ঠিকমতো ওষুধ খাইয়ে দিও। ওরে বললে তো খাবে না, তাই তোমাকে বলে গেলাম। কি ব্যাপার, কি হয়েছে এখানে? তেমন কিছু না আন্টি, জাকারিয়া ছোট একটা অ্যাক্সিডেন্ট। এই হাতের কি অবস্থা হয়েছে? কোথায় ছিলি বাবা? কিভাবে হলো? ইস, আমার লক্ষ্মী ছেলে রে, তোর জন্য আমার ভিতরটা পড়ে যাচ্ছে। এমন নাটক আর করার জায়গা পাও না। না, তোমার এই টাকার বিনিময়ে ভালোবাসা আমার খুব দরকার নাই। যতদিন একটা চাকরি ছিল না, 2 চোখের বিষ ছিলাম আমি। আর এখন যেই চাকরি হয়েছে আমার জন্য তোমার ভিতর পুড়ে যাচ্ছে। আমি লক্ষ্মী ছেলে, আরো কত কি লজ্জা করে না তোমার? তোমারে দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। বেয়াদব কোথাকার। আন্টির সাথে কিরকম ব্যবহার করছিস? এই থামবি তুই? কি থামবো বল? কি বাল থামবো বল? এই থামতে থামতে জীবনটা আমার থেমে গেল। কথাটা বলে রাগ করে আমি উপরে চলে আসলাম। আন্টি, আপনি কিছু মনে করবেন না। আসলে ওর মন মেজাজ ভালো নেই, তার উপর একটা অ্যাক্সিডেন্ট। সব মিলে ও ডিপ্রেশন থেকে কি বলছে তার ঠিক নাই। না বাবা, আমি কিছু মনে করিনি। তারপর আমি ওখান থেকে চলে আসলাম। তারপরে বাসার দিকে রওনা দিলাম। জাকারিয়া চলে যায় তার বাসায়। এদিকে সিদ্রাতুল তার মাকে সান্ত্বনা দেওয়ার ট্রাই করতেছে। তার ছেলের এমন কথাগুলো যেন কিছুতেই হজম করতে পারছে না। তখনই কি হয়েছে রে, তোর মার এত মন খারাপ কেন? সিদ্রাতুল সবকিছু তার আব্বুকে খুলে বলে। ঠিকই তো আছে,
কেন ছেলেপিলের আরেকটু সময় দেওয়া যায় না? সারা জীবন শুধু খোটার উপরে রাখবা? কাজ শেষ বয়সে তোমাকে মধুর মধুর কথা বলবে, তুমি আশা করো কিভাবে? লজ্জা করে না? ভাগ্য ভালো আমাদের ছেলেটা ভালো, আর একটু সময় দিতে তুমি তুমি কি ভুলে গেছো প্রতিনিয়ত ওর সাথে কি ব্যবহার করছো? যে ব্যবহার করে সে ভুলে গেলেও যার সাথে ব্যবহারটা হয় সে কখনো ভোলে না। তাই কথাবার্তা বললে হিসাব করে বলা উচিত। তুমি এখন আমাকে কথা শোনাচ্ছ? এই বাসায় আমার শান্তি কোথায়? আমি না থাকলেই হয়তো ভালো হতো। তারপর নীলের মাতা নিজের রুমে চলে যায় কান্না করতে করতে। অন্যদিকে বাবা বাবা কোথায় তুমি? ওপরে মা, কি হয়েছে? আমাদের কোম্পানির একটা এমপ্লয়ের আজ। সেটা পরে বলি, আগে বল তোর ঠোঁট কেন কাটলো আর মুখে কেমন ফোলা ফোলা লাগছে, কি হয়েছে মা তোর? বাড়ির বাইরে থেকে চিৎকার করতে করতে ভেতরে আসলি, কি হয়েছে বলবি তো? আমার মেয়ের কি হলো গো, হায় আল্লাহ গো। নাকি কান্না থামাবা তুমি? কি হয়েছে বলবি তো? আমাদের কোম্পানিতে নতুন কিছু লোক নেওয়া হয়নি, ওখান থেকে একটা ছেলে আমার গায়ে আজকে হাত তুলেছে। কি? হ্যাঁ বাবা, আমি কি করতাম? এতগুলো মানুষের মধ্যে একটা মেয়ে। অফিসের মধ্যে আর কেউ ছিল না? এত এত টাকা মাসে বেতন দেওয়া হয় সবাইকে, কেউ কি এর প্রতিবাদ করেনি? সবগুলোকে বের করে দিব। কত বড় স্পর্ধা, আমার মেয়ের গায়ে হাত দেয়! জীবনে প্রথম শুনলাম কোনো কর্মচারীরা তার ম্যাডামের উপরে হাত তুলেছে। 1 মিনিট দাঁড়া তুই। শিকদার সাহেব পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল করে আর বলতে থাকে, ইন্সপেক্টর তরুণ, আপনি কোথায় এখন? আরে শিকদার সাহেব যে, কি মনে করে আজ আমাকে কল করলেন? কিভাবে সাহায্য করতে পারি আমি? কোথায় আছেন আপনি এখন? আমি তো থানাতেই আছি। একটা ছেলে আমার মেয়ের গায়ে হাত তুলেছে, ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে এমন ভাবে মারবেন যেন ভবিষ্যতে কারোর সাথে এমন করতে গেলে দুবার ভাবে। অবশ্যই শিকদার সাহেব, ছেলেটার ঠিকানা দেন। ঠিকানা জানিস না ওর? ওর ঠিকানাটা? ওর বাসার। এই নে ফোন, ঠিকানা দিয়ে দে ওর বাসার। আঙ্কেল, 3 ভাই 2 টাওয়ারের পাশে যে 2 তলা বাসা আছে না, ওপরের ফ্ল্যাটে থাকে। আঙ্কেল, ওকে তুলে আনা হলে আমাকে কল দিবেন, আমি ওকে একটু সাইজটা করতে চাই। ঠিক আছে। এভাবে চলে যায় ঘন্টা 3। 3 ঘন্টা পর ভাইয়া নিচে আয়, খাবার খেয়ে ওষুধ খাবি। আমার ডান হাত কাটা, কিভাবে খাবো? পাগল বোন আমার, চল। ভাইয়া শোন, আম্মুই না তখনকার ব্যবহারের জন্য অনেক কষ্ট পাইছে। তুই আম্মুকে একটু সরি বলে দিস। তখনই ব্যবহার করে আমারও মনের মধ্যে কেমন যেন করতেছিল। দেখি নিচেই তো চাল। তারপরে নীল আর তার বোন নিচে যেতেই দেখে তার মা বাবা প্লেটে খাবার বাড়তেছে। তখন নীল তার মায়ের কাছে গিয়ে 2টা হাত নিজের হাত দিয়ে জড়িয়ে ধরে বলতে থাকে, আম্মু, তখন আমার মন মেজাজ ভালো ছিল না, রাগের মাথায় কি থেকে কি বলে ফেলছি আমি নিজেই জানি না। আমাকে মাফ করে দাও আম্মু, এমন ব্যবহার আমিও চেষ্টা করব নেক্সট টাইমে না হয়। নীলের মা এবার কান্না করে ফেলে, না রে বাবা, আমারও দোষ আছে। পাশের বাসার ওই ভাবিদের কথা শুনে শুনে তোর উপর রাগ হতো, তাই রাগের মাথায় এটা ওটা বলতাম। আমাকে তুমি মাফ করে দিস রে বাবা, আমার এমনটা করা উচিত হয়নি। এ কি মা, তোমার চোখে পানি? আমি কিছু মনে করিনি, আগে যা হয়েছে ভুলে যাও। আর ওই ভাবি নাকি আমাদের ভালো চাই? বলো, আমরা একটু ভালো থাকলে তাদের হিংসা হয়, তারা জ্বলে পুড়ে যায়। যতটা পারবা তাদেরকে এড়িয়ে চলবা। এই প্রতিবেশী নামক ভাইরাসটা আমাদের সমাজে সর্বোচ্চ ছড়িয়ে গেছে। কথাটা তুই ঠিকই বলেছিস রে বাবা, খেতে পায়, খাবার পেরে দি। তারা যখনই একসাথে বসে খাবার খেতে যাবে তখনই কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের শব্দ শুনে এই সময় আবার কে আসলো? দাঁড়াও বাবা, আমি দেখছি। কথাটা বলে আমি গিয়ে দরজাটা খুলে দিলাম, কিন্তু আমি তো আমার চোখের সামনে যা দেখলাম তা দেখে যেন অবাক হয়ে গেলাম। কেননা আমার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, 7 থেকে 10 জন। কোনো কথা না বলে জোর করে রুমের মধ্যে ঢুকে পড়লো। হুট করে রুমের মধ্যে এতগুলো পুলিশ ঢুকতে দেখে আমি যেন অবাক হয়ে গেলাম।
আমি খাবার প্লেট রেখে উঠে দাঁড়ালাম। এখানে নীলকে? অফিসার আমি। আমাদের সাথে আপনাকে যেতে হবে। আমার অপরাধ? থানায় গেলে জানতে পারবে। সেন্ট্রি, হ্যান্ডকাপ লাগাও। আমি আপনাদের সাথে যাচ্ছি, কিন্তু খাবারের হাতটা হওয়ার সুযোগ তো দিবেন। কথাটা বলেই পুলিশ খাবারের জগ নিয়ে গিয়ে হ্যান্ডকাপটা পরানো দুইটা হাতের উপর ঢেলে দেয় পানি, আর জগ ভর্তি পানি সমস্ত ফ্লোরে গড়িয়ে পড়ে। এটা কেমন ধরনের ব্যবহার পুলিশ অফিসার? আমার ছেলে কোনো অপরাধ থাকলে আপনাকে বলতে হবে, প্রমাণ দিতে হবে এবং নিয়ে যেতে হবে। তারপরে এখানে আমরা যাই বলবো তাই হবে, কারো অর্ডারে আমরা চলি না। গাড়িতে তোলো। পুলিশগুলো নীলকে জোর করে ধরে টানা হেঁচড়া করে গাড়িতে তুলতে থাকে। নীলের মা বোন কিছুতেই যেন তার ভাইকে যেতে দিবে না, তারও এই দিক থেকে চাপটে ধরে আছে, কিন্তু এতগুলো পুলিশের সাথে পারে না। পুলিশ জোর করে ধরে থানায় নিয়ে যায়। কি গো, আমার ছেলেটাকে বাঁচাও। ও সাদাসিধে মানুষ, কোনো অপরাধ করতে পারে না, পুলিশ ওকে অন্যায়ভাবে জোর করে নিয়ে গেছে। আমার ছেলের উপরে বিশ্বাস এতটুকু আমার আছে, সে কোনো অন্যায় করতে পারে না, কিন্তু কি জন্য নিয়ে গেল সেটাই তো বুঝতে পারলাম না। কি এমন অপরাধ করেছে সে? বাবা, তুমি তাড়াতাড়ি উকিল ধরো আর কাউন্সিলরকে চাচাকে নিয়ে থানায় যাও, না হয় ওরা ভাইয়ের সাথে খারাপ কিছু করবে। এমনিতেই ওর হাতে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা ভালো বলেছিস মা। তখনই কলিং বেল যেন বেজে ওঠে। জি, কে বলছেন? পুলিশ ম্যাডাম, আমরা তো ছোট লোককে ধরে এনেছি। পিটাতে থাকেন, আসতেছি। আচ্ছা, কিন্তু চিন্তা করেন না, টাকা পয়সা যা লাগে পেয়ে যাবেন, যত চান ততই পাবেন। তাহলে তো ম্যাডাম আর কোনো কথাই নেই, রাখি। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস এত মানুষের সামনে? আজকে তোর মজা বোঝাবো। অন্যদিকে, কি ব্যাপার অফিসার, অন্যায়ভাবে আমাকে আটকে কেন রাখছেন? সোনা পাখি, পানিটা খেয়ে নেই, তারপর আসতেছি। তোমাকে গরম ডিম দেওয়া হবে। কত বড় সাহস, চৌধুরীর মেয়ের যারা চৌধুরীকে মারিস, তাও আবার একটা দুইটা না, চারটা থাপ্পড়, এতগুলো মানুষের সামনে। আজ যদি তোকে 4টা গরম ডিম যদি আজকে না ভরে দিছি, তাহলে আমার নামও না রেখে আবার নাম রাখবো। ও তার মানে সবকিছু যারা করাচ্ছে, একটা মেয়ে আর কতটা নিচে নামতে পারে? ওর জন্য এমন কি নাই যে আমি করিনি? ছি। তারপর পুলিশ গিয়ে ফোনে কথা বলার সুযোগ না দিয়ে নীলের হাত পা চেয়ারের সাথে বেঁধে পেটাতে থাকে। মারতে মারতে একজন ক্লান্ত হলে আরেকজন মারতে থাকে। এরই মাঝে একটা বাড়ি নীলের হাতের কাটা জায়গায় পড়ে। ও মা গো, ও মা, মরে গেলাম, আমার জীবনটা বের হয়ে গেল। ও মা গো। দেখ শালা, এখন কেমন লাগে? এরই মাঝে যারা ওখানে পৌঁছে যায় এবং সে সোজা লকআপের মধ্যে ঢুকে। কি ব্যাপার, জামাই আদর কেমন লাগলো? এই মানুষ না অন্য কিছু। ম্যাডাম দেখেন, ওর উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মারতে মারতে থেতল করে দিছি। ওর হাত দিয়ে দেখেন কি পরিমাণ রক্ত পড়ছে। আপনারা বাইরে যান, ওকে আমি সাইজ তো করব। এই তোমরা সবাই আমার সাথে বাইরে চলো। কিন্তু ম্যাডাম? বাইরে ব্যাগের মধ্যে রাখা আছে, যা লাগে নিয়ে নাও। তারপর সবাই বাইরে চলে যায়। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস আমাকে থাপড়াস? এই নে। তারপরে ওর গালে আমি চরের উপরে চর মারতে থাকি। ঠিক কতগুলো থাপ্পড় দিছে আমি নিজেই জানি না। একটা সময় আমার হাত জ্বলতে থাকে, তখন আমি বন্ধ করে দেই। খেয়াল করে দেখি ওর মুখের একটা অংশ কালো রং ধারণ করেছে, রক্ত জমে। তখনও তার মুখে অনবরত হাসি লেগেই আছে। প্রিয় মানুষের থাপ্পড় অনেক ভালো লাগে। তখন আমি রাগ সামলাতে না পেরে পাশে থেকে একটা লাঠি নিয়ে সোজা ওর মাথায় আঘাত করি, কিন্তু আঘাত করতে এমন হবে কখনো বুঝতে পারিনি। আল্লাহ গো। কথাটা বলেই নীল চোখ বন্ধ করে ফেলে, আর ওর মুখ দিয়ে অনবরত কলকল করে রক্ত বেরোতে থাকে। অবস্থা ভয় পাও দেখে তাড়াতাড়ি আমি
পুলিশকে ডাকি। ম্যাডাম কি করছেন? মাথায় মেরেছেন কেন? জানেন না মাথায় মারলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বড়? এই জন্যই আমরা যখনই টর্চার করি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে করি, মাথা সেন্সিটিভ। মাথায় মারলে যে কেউ মারা যেতে পারে। তাড়াতাড়ি একে হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করো। আমি পারবো না, আপনারা আজ ব্যবস্থা করেন। সেন্ট্রি, দ্রুত তাকে মিডফুট হসপিটালে পৌঁছে দাও। অ্যাম্বুলেন্সে দ্রুত, আর রক্ত ব্লিডিং বন্ধ করো। এমন রাগী তো দেখিনি। মাথাতে মারলো আর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? মাথায় মারলে মাথায় বেরোবে, আজব ব্যাপার তো। আমি ভয়ে ওখান থেকে ব্যাগপত্র নিয়ে সোজা বাড়িতে চলে আসি। অন্যদিকে নীলকে নিয়ে হাসপাতালে পৌঁছে দেয় পুলিশ টিম। তখনই নীলের পরিবার সবাই পুলিশ থানাতে চলে আসে কমিশনারকে সাথে করে। দেখেন, বিষয়টা বুঝতে পেরেছি, এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমার ছেলেকে আপনি ছেড়ে দেন। আমরা অবশ্যই তা করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে তার সম্ভব না। আসার সময় আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার ছেলেকে মিডফোর্টে হাসপাতালে। কুত্তার বাচ্চা, তুই আমার ছেলেকে মেরে হাসপাতালে পাঠাইছোস? আমার ছেলে যদি কিছু হয় তোর শরীর আমি 5 টুকরো করব। তোর পরিবারে যে যে আছে তাদের দেহকে আমি 10 টুকরো করে কুকুর দিয়ে খাওয়াবো। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আমরা না থাকলে আপনার ছেলে এত সময় মারা যেত। পুলিশ এবার কিছুটা ভয় পেয়ে যায়। তারপরে পুলিশ গড়গড় করে বলা শুরু করে, শেষ পর্যন্ত বলে দেয়। কতগুলো শুনে রাগেতে কাকরোষ ধারণ করে সবার শরীরে। সবাই দৌড়ে আগে হাসপাতালে আসে। অন্যদিকে, কিরে এই সময় কল এত রাতে? আমি না বুঝতে পারছি না কি করব। কেন, কি হয়েছে? চাইলে সবকিছু আমাকে শেয়ার করতে পারিস। আমি আর হেয়ালি না করে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু তাকে খুলে বলি। টাকা আর অহংকার তোকে কতটা নিচে নামাইছে ভাবতে পারছিস? আরে সবকিছু বাদ দিলেও তো ও আমাদের বেস্ট ফ্রেন্ড। মানলাম ও অন্যায় করেছে, তোকে থাপ্পড় দিয়েছে, তাই তাকে এইভাবে মারতে হবে? তো এইসব কথাবার্তা ওর সামনে বলছিস? ও তো তোকে একটা সময় ভালোবাসতো। ও হয়তো বিষয়টা নিতে পারেনি, কষ্ট থেকে হয়তো এমনটা করেছে। খেয়াল করে দেখ, শেষে কিন্তু ও নিজের হাতে ও কাছের জানালায় ঘুষি দিয়েছে। তুই কিভাবে পারলি এমনটা করতে? দোস্ত, আমি না বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আমার না অনেক কান্না চাচ্ছে, কি করব আমি? দ্রুত হাসপাতালে যা, আমিও আসতেছি। মিডফোর্ট, তাই তো? তারপর তারা সবাই যে যার মতো হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ বাদে, ডক্টর ডক্টর, আমার ছেলে কোথায়? তারা দৌড়ে অপারেশন থিয়েটারের সামনে যায়। এরই মাঝে লাবণী আর যারা হাসপাতালে পৌঁছে যায় অপারেশন থিয়েটারের সামনে। নীলের বাবা আজ পর্যন্ত কিংবা কমিশনার আজ পর্যন্ত যারাকে না দেখায় তারা চিনতে পারেনি। যারা এবং লাবণী নীলের ফ্রেন্ড বলে দাবি করে। তারা ভাবে নীল এই অবস্থায় দেখে তাদের ফ্রেন্ডরা হয়তোবা দেখতে এসেছে। কিছুক্ষণের মধ্যেই অপারেশন থিয়েটার থেকে ডক্টর বের হয়। নীল নামে পেশেন্টের বাসার লোককে। স্যার, আমরা। আর যদি বয়সে আপনি আমার ছোট হতেন, আপনাকে আমি থাপ্পড় মারতাম। প্রথম কথা, এমন একটা ক্রিটিক্যাল রোগীকে আপনারা কিভাবে এমন টর্চার করতে পারেন? বুঝতে পারলাম না স্যার, একটু খুলে বলবেন? নীল আমার নিয়মিত পেশেন্ট। কিছুদিন পর এসে আমার কাছে চেক আপ করায়। আজ থেকে 2.5 বা 3 বছর আগে তার মাথায় নার্ভের পাশাপাশি টিউমার ধরা পড়ে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। এই রোগ যেন আর কাউকে না দেয়। এমন জায়গায় টিউমার, এত ক্রিটিক্যাল অবস্থা যে আমরা তাকে ইমিডিয়েটলি বলি যে অপারেশন করতে হবে। খরচ লাগবে 15 লাখ। পেশেন্ট কোনোভাবে অপারেশন করতে রাজি না, কেননা তার বাঁচার চান্স মাত্র 5%। সে বলতো এমনিতেই যে কয়দিন আছি এমনি এভাবে দুনিয়াটা দেখে যাই। আমরা খেয়াল করেছি ইদানিং
তার মাথায় প্রচুর পরিমাণ চাপ পড়েছে এবং রাত্রে ঠিক মতো ঘুম হয় না এবং শরীরে বিভিন্ন অঙ্গে এমনভাবে মেরে থেতলে দিয়েছেন যে যা বলার আর অবকাশ থাকে না। আর বিশেষ করে একটা বাড়ি তার মাথায় পেছনের সাইডে লেগেছে, একবারে টিউমারের জায়গায় আঘাত হয়েছে। 24 ঘন্টার মধ্যে ইমিডিয়েটলি অপারেশন করা লাগবে। যদি বলেন আমার কাছে রোগীর বাঁচার চান্স কত, তাহলে আমি বলবো 99.99 বাঁচার চান্স নেই, শুধু 0.01% বাঁচার চান্স আছে। এখন কথা হচ্ছে এতদিন ওষুধের মাধ্যমে সে সারভাইভ করে গেছে। দ্রুত কাউন্টারের টাকা জোগাড় করুন, আমরা খুব দ্রুতই অপারেশন করব। বাকিটা আল্লাহর হাতে, তিনি চাইলে বাঁচবে আর না চাইলে আই এম সরি। না, কথাটা বলে অজ্ঞান হয়ে যায়। যারা ওখানে বসে নীরবে কাঁপতে থাকে। সে এত সময় বুঝে গেছে নীল কেন তাকে ছেড়ে গেছে। এতদিন পর তার প্রতি ভুল ধারণা, তার প্রতি রাক্ষোভ এখন যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যারা হাওমাও করে কাঁদতে কাঁদতে হাসপাতাল থেকে দৌড় দেয়। লাবণী তার পিছনে দৌড় দেয়। হাসপাতালের বাইরে এসে লাবণী যারাকে জাপটে ধরে। দোস্ত, এমন করিস না প্লিজ, একটু শান্ত হ, ভাবতে দে। আমি আমার নিজের হাতে কি করলাম রে? এই হাত আমি আর রাখবো না। তার পাশে ছোট্ট করে দেওয়াল ছিল। দেওয়ালের উপরে তেলা কাটা দিয়ে এমনভাবে জয়েন্ট করা যাতে কেউ ঢুকতে না পারে। ওই তেলো কাটার উপরে জোরে জোরে নিজের হাত মারতে থাকে। তার হাত দিয়ে অনবরত রক্ত পড়তে থাকে। সে নিজেকে আর কোনোভাবে সামলাতে পারে না। সেদিকে তার ভ্রুক্ষেপ নেই, তার মাথায় শুধু এখন নীল আর নীল। এর মধ্যে সময় চলতে থাকে। নীলের বাবা পাগলের মতো টাকা গোছাতে থাকে। তার শখের বাইকটা বিক্রি করে দেয় আর গ্রামে যে জমি জমা ছিল সব বিক্রি করে দেয়। সব কিছু মিলিয়ে 7 লক্ষ টাকার মতো। এখনো অনেক টাকা বাকি। অপারেশনে আর মাত্র 6 ঘন্টা বাকি। এখনো কাউন্টারে টাকা পরিশোধ হয়নি। সে কোনো রকম কাউন্টারে এসে, বাবা এই টাকাগুলো জমা নাও, অপারেশনের পরে বাকিগুলো দিব। রোগীর নাম কি? নীল। আজকে রাতে তো অপারেশন, তাই তো? রেফার ছাড় করবে, তাই তো? টাকা তো দেওয়া হয়ে গেছে। টাকা দিল কে? সেটা বলতে নিষেধ করে গেছে, বলতে পারবো না। বাবা, তোমার হাত দুইটা ধরি প্লিজ। বলো, এত বড় উপকার কে করলো? টাকা কে দিছে প্লিজ বাবা বলো। কাউন্টার ম্যানেজার তাও বলতে নারাজ। কিন্তু তাদের পরিবারে এত চাপ, এত অনুরোধ শুনতে শুনতে একটা সময় বাধ্য হয়ে বলে দেয়, জারা নামে একটা মেয়ে কেমন কান্না করতেছিল আর টাকা দিতে